মানুষের জীবন বিকাশের স্তর বিন্যাস সম্পর্কে জেনে নেব আজকের এই পর্বে। আর তাই আমরা চলে এসেছি সম্রাট আকবরের রাজসভায়। সম্রাট আকবর ও তার সভাসদরা রাজসভায় বসে আছেন। আর বীরবলের আসতে একটু দেরি হচ্ছে দেখে বাকি সভাসদেরা সেই সুযোগে সম্রাটের কাছে নালিশ করতে শুরু করেছেন। রাজামশাই অযথাই বীরবলকে বেশি স্নেহ করেন, ভালোবাসেন, প্রশ্রয় দেন। রাজামশাই যদি সুযোগ দেন তাহলে বাকি সভাসদেরাও দেখাতে পারেন যে তারা কতটা বুদ্ধিমান ও কতটা বিচক্ষণ। তারা আরো বলেন, বীরবল শুধুমাত্র সম্রাটের প্রশ্রয় পেয়েই নিজেকে বড় প্রমাণ করে থাকে, না হলে তার বুদ্ধি শুদ্ধি এমন বেশি কিছু নয়। সম্রাট আকবর হেসে বলেন, ঠিক আছে, আজ একটা পরীক্ষা হয়েই যা। তারপর বীরবল রাজসভায় আসতেই সম্রাট বলেন যে কাল সকালের মধ্যে তোমাদের মধ্যে যে আমাকে ষাঁড়ের দুধ এনে দিতে পারবে সেই হচ্ছে আমার রাজসভার সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। এই কথা শুনে বাকি সভাসদদের তো মাথার চুল খাড়া হয়ে গেল। তারা ভাবতে বসলেন যে তারা নিজেরাই কি নিজেদের ফাঁদে পা দিলেন। ষাঁড়ের দুধ, এ কে কবে শুনেছে? কিন্তু সম্রাট আকবরের আদেশ বলে কথা, তিনি যতক্ষণ ভালো আছেন ঠিক আছেন, রেগে গেলেই একদম গ্যাচাংফু। তাই কেউই মুখে কোনো রাগ কাটলেন না। কিন্তু বীরবল রাজার কাছে একটা আর্জি জানালেন, জাহানে আলম, কাল সকালের মধ্যেই আপনার কাছে ষাঁড়ের দুধ এসে যাবে। শুধু আমার একটাই অনুরোধ, আজ রাতটা আমরা সবাই একসাথে ঘুমোবো আমাদের পুষ্করিণীর পাশের ঘরটায়। সম্রাট তো এক কথায় রাজি, কারণ বীরবলের সাথে সময় কাটানো মানেই আরো বেশি জ্ঞানে সমৃদ্ধ হওয়া। এরপর রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় কে যেন পুষ্করিণীতে কাপড় কাচতে। কাপড় কাচার শব্দে সম্রাট আকবর এবং বাকিদেরও ঘুমের ব্যাঘাত ঘটে। তারা ধরে আনতে বলেন যে সেই কাপড় কাচছে তাকে নিয়ে আসার পর সম্রাট যখন এত রাতে তার কাপড় কাচার কারণ জানতে চাইলেন, তখন ঘোমটা পড়া মহিলাটি বলেন যে তার স্বামী আজ সকালে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সারা দিন সেই বাচ্চা ও তার স্বামীর সেবা করার পর এই রাতে তিনি এসছেন সব নোংরা কাপড় জামাগুলো পরিষ্কার করতে। এই কথা শুনে সম্রাট আকবর আর বাকিদের চক্ষু তো ছানা পড়া। পুরুষ মানুষের সন্তান! এই কথা শুনে হো হো করে সবাই হাসতে শুরু করে দিয়েছে। এরপর ঘোমটা পড়া মহিলাটি মাথার ঘোমটা সরিয়ে বলেন, মহারাজ যদি ষাঁড়ের দুধ চাইতে পারেন তাহলে কেন পুরুষ মানুষের সন্তান হতে পারে না? সবাই অবাক হয়ে দেখেন যে ইনি আর কেউই নন, ইনি বীরবলের স্ত্রী। তখন সবাই বুঝতে পারেন যে পুরো ব্যাপারটাই আসলে বীরবলের পরিকল্পনা। এরপর সম্রাট বীরবলের বুদ্ধিমত্তার প্রতি প্রসন্ন হয়ে বীরবলের স্ত্রীকে প্রচুর ধনসম্পত্তি উপহার দিয়ে বাড়ি পাঠান। আর বীরবলকে প্রশ্ন করেন যে আচ্ছা বীরবল, তোমার তো বুদ্ধির সীমা পরিসীমা নেই, আমাকে বলতে পারো মানুষের জীবন বিকাশের স্তরগুলো ঠিক কি রকম? বীরবল শ্রদ্ধার সঙ্গে বলেন, আমি আমার মতো করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই বলে শুরু করেন বীরবল। মানুষের বয়স অনুযায়ী তাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, আর এই শ্রেণী বিভাগকে মনোবিদরা বলেছেন জীবন বিকাশের স্তর। এদের মধ্যে কিছু মনোবিদ জন্মের পর থেকে স্তরবিন্যাস শুরু করেছেন, কেউ আবার আরো এগিয়ে ভ্রূণ সঞ্চালনের সময় থেকে। যেমন মনোবিদ পিকুনাস, তিনি মানুষের জীবন বিকাশের স্তরটিকে 10টি ভাগে ভাগ করেছেন। প্রথম স্তরের নাম দিয়েছেন প্রাক জন্ম স্তর। তিনি বলেছেন যে একটি শিশুর ভ্রূণ সঞ্চালনের পর থেকে জন্মের ঠিক আগের সময় পর্যন্ত, অর্থাৎ সে যতদিন মায়ের পেটে থাকে, এই পুরো সময়কালটাই এই স্তরের মধ্যে পড়ে। দ্বিতীয় স্তরকে মনোবিদ পিকুনাস বলেন যে জন্ম থেকে প্রথম 4 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত সময়কে বলা হয় সদ্যজাত স্তর। এরপর তৃতীয় স্তর অর্থাৎ প্রাক শৈশব স্তরকে তিনি 1 মাস থেকে 1.5 বছর বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করেছেন। চতুর্থ স্তরে একটা শিশুর বয়স যখন 1.5 বছর থেকে 2.5 বছরের মধ্যে থাকে, এই সময়কে তিনি বলেছেন শৈশবের শেষ স্তর। পঞ্চম স্তর হলো আর্লি চাইল্ডহুড বা প্রাথমিক বাল্যকাল। 2.5 থেকে 5 বছরের সব শিশুকেই তিনি এই স্তরে রেখেছেন। এরপর শিশুর বয়স যখন বাড়তে বাড়তে 9 বছরে যায়, তখন তাকে বলা হয় মধ্য বাল্যকাল। এটা হলো ষষ্ঠ স্তর। সপ্তম স্তরে অর্থাৎ প্রান্তীয় বাল্যকালে 9 থেকে 12 বছরের ছেলে মেয়েদের তিনি রেখেছেন এবং এখানেই বাল্যকালকে তিনি শেষ করেছেন। এরপর 12 থেকে 21 বয়সী সমস্ত ছেলে মেয়েরা, যাদেরকে আমরা কিশোর কিশোরী বলে থাকি বা অ্যাডোলেসেন্স বলতে পারি, সেটাই হলো অষ্টম স্তর।
আর নবম স্তরে পিকুনাস প্রাপ্ত বয়স্কদের দেখেছেন এবং তিনি 21 থেকে 70 বছর বয়সী সবাইকেই এই স্তরে অন্তর্ভুক্ত করেছেন। এরপর শেষ স্তর অর্থাৎ বার্ধক্য, 70 বছরের পর থেকে মৃত্যু পর্যন্ত সময়কেই তিনি এই স্তরের মধ্যে রেখেছেন। আবার এরিকসন নামে একজন বিখ্যাত মনোবিদ মানুষের জীবনকে 4টি পর্যায়ের মধ্যে 8টি ভাগে ভাগ করলেন। প্রথম পর্যায়ে উনি 3টি ভাগ করেছেন। প্রথম জন্ম থেকে 1 বছর পর্যন্ত, দ্বিতীয় 1 থেকে 4 বছর পর্যন্ত ও তৃতীয় ভাগে 4 থেকে 5 বছরের শিশুদের তিনি রেখেছেন। দ্বিতীয় পর্যায়ের একটি ভাগে উনি 6 থেকে 11 বছর পর্যন্ত ছেলে মেয়েদের রেখেছেন। তৃতীয় পর্যায়ের একটি ভাগে উনি 12 থেকে 18 বছরের পর্যন্ত ছেলে মেয়েদের অন্তর্ভুক্ত করেছেন। চতুর্থ পর্যায়ে উনি 3টি ভাগ করেছেন। প্রথম ভাগে 18 থেকে 35 বছর পর্যন্ত বয়সী মানুষদের রেখেছেন, দ্বিতীয় ভাগে 35 থেকে 64 বছর বয়সীদের এবং তৃতীয় শেষ ভাগে 65 বছর থেকে মৃত্যুর আগে পর্যন্ত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন। আবার মনোবিদ আর্নেস্ট জোনসের বিকাশের স্তরকে মাত্র 4টি ভাগের কথা বলা হয়েছে। তিনি শৈশবকালকে প্রথম স্তর হিসেবে ধরেছেন এবং শিশুর জন্ম থেকে শুরু করে 5 বছর বয়সের পর্যন্ত এই শৈশবকালকে তিনি রেখেছেন। 5 থেকে 12 বছর পর্যন্ত বিকাশকালকে বলা হয়েছে বাল্যকাল। এরপর 12 থেকে 18 বছর পর্যন্ত মানুষের তৃতীয় স্তর অর্থাৎ কৈশোরকাল এবং চতুর্থ স্তর 18 বছর থেকে শুরু করে পরবর্তী পুরো সময়টাকে প্রাপ্তবয়স বা ম্যাচুরিটি পর্যন্ত বিভাগ করেছেন। এই পর্যন্ত বলে বীরবল থামেন। আর সম্রাট আকবর বলেন যে সত্যি বীরবল, যেরম তোমার উপস্থিত বুদ্ধি সেরকমই তোমার জীবন সম্পর্কে, জীবন বিকাশের স্তর সম্পর্কে অগাধ পাণ্ডিত্য। তোমার সঙ্গে মিশে আমাদেরও অভিজ্ঞতার বিকাশ ঘটছে। এই বলে একটি মূল্যবান রত্নমালা তিনি বীরবলকে উপহার দেন। উপহার ও সম্মান পেয়ে বীরবল খুব খুশি, আর খুশি হলাম আমরাও, কারণ আকবর ও বীরবলের কথোপকথনের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা শিখে নিলাম জীবন বিকাশের স্তর সম্পর্কে সবটা। কি তাই তো? আজ তাহলে এখানেই শেষ করছি। পরের পর্বে আসছি শিক্ষা বিজ্ঞানের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরাও সঙ্গে থাকছো কিন্তু। মনে রেখো, মনোবিদ পিকুনাস জীবন বিকাশকে 10টি ভাগে ভাগ করেছেন। সেগুলো হলো যথাক্রমে প্রাক জন্ম স্তর, সদ্যজাত স্তর, প্রাক শৈশব, প্রান্তীয় শৈশব, প্রাথমিক, মধ্য ও প্রান্তীয় বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক ও বার্ধক্যকাল। মনোবিদ এরিকসন মানুষের জীবনকে 4টি পর্যায়ের মধ্যে 8টি ভাগে ভাগ করলেন। জীবন বিকাশের স্তরকে শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক এই 4 ভাগে ভাগ করেছেন মনোবিদ আর্নেস্ট জোনস।